সকলকে ধন্যবাদ। এখানে যেটা হয়েছে কি যে আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আলোচনায় যারা অংশ নিয়েছেন, তো এখানে সবারই একটা কমন গোল আমাদের, সেটা হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি, এটা আমাদের ফোকাস। যদি আমাদের ধরেন প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেটা থাকে। এখন আর পরিবেশ বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলি, ক্লাইমেট নিয়ে যখন কথা বলি, এত পরস্পর বিরোধী বিষয় থাকে, স্বার্থর ব্যাপার থাকে। যেমন একটু ছোট্ট করে বলি যে ধরেন গ্রিন পিস এরা তিমি হত্যার বিরোধিতা করে গ্লোবালি, এবং এটা ফান্ডিং করে আমেরিকা। এখন এরা আবার হাঙর হত্যার বিরোধিতা করে না। এখন যেমন ধরেন ডিপ ইকোলজিস্টরা, তারা এখন আমেরিকাতে যদি ধরেন ল্যাটিন আমেরিকার লোকজনেরা যে আসে, অভিবাসন হয় তার বিরুদ্ধে, কারণ আমেরিকার পরিবেশ নষ্ট হবে। আবার এরাই কিন্তু দেখা যাচ্ছে মনে করেন যে আফ্রিকার কোনো দেশে ফড়িং মারা যাচ্ছে কিনা সেটা নিয়ে খুব সোচ্চার, অথচ মানুষ মারা যাচ্ছে ল্যাটিন আমেরিকার, তারা আমেরিকায় আসতে চাই, হ্যাঁ, গরিব মানুষ। তো এখন এই পরিবেশ নিয়ে, ক্লাইমেট নিয়ে বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে এরকম পরস্পর বিরোধী অনেক বিষয় চলে আসে আর কি। তো সেরকম একটা জায়গায় এখানে দাঁড়িয়ে আমি ব্যাংকের পক্ষ থেকে কথা বলছি। এখানে বেসিক্যালি মূল ইস্যুটা ফাইন্যান্সিং। আমি দুই একটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। তো এখন ধরেন যেটা আপনারা তো এখানে অনেক নাম্বার নিয়ে কথা হয়েছে, আমি নাম্বারগুলো নিয়ে এত বেশি আর না বলি, কারণ হচ্ছে যে দুজন প্রেজেন্টার তারাও অনেক নাম্বার নিয়ে কথা বলেছেন। তারপরও দুই একটা বিষয় যে আমরা আসলে যে এই যে গ্রিন হাউস যে এমিশন, এবং সেটার এই যে আমাদের এনার্জি সেক্টরের, পার্টিকুলারলি ফসিল এনার্জির কন্ট্রিবিউশনটা কিন্তু 73%। তো আমরা ট্রানজিশনটা কেন চাচ্ছি, সেটা স্বাভাবিকভাবে অনুমেয় যে আমরা কেন ট্রানজিশন চাই, আর আমরা রিনিউয়েবল এনার্জিতে কেন যেতে চাই। এখন এনাম সাহেব উনি বললেন যে আমাদের প্রোগ্রেসটা কত, এবং যে রেটে আমরা হাঁটছি, আমরা 2041-এ আমাদের যে টার্গেট যে আমরা 40% আমরা রিনিউয়েবল এনার্জি করব, সেই টার্গেটে আসলে আমরা কখনোই পৌঁছাতে পারবো না। এবং সে জায়গা থেকে যেটা মনে হয় যে আমরা অনেক রকম কমিটমেন্ট অনেক জায়গায় করি, কিছু ফান্ড টান্ড আমরা পেতে চাই, সেগুলোও হয়তো ইস্যু থাকে, কিন্তু আলটিমেটলি হয় কি যে এটার জন্য যে সিরিয়াসনেস, সেগুলোর আমরা অভাব দেখি, পলিসি মেকারদের মধ্যে অভাব দেখি, আমাদের সরকারের বা যারা স্টেক হোল্ডার তাদের মধ্যেও আসলে আমরা সেই উদ্যোগগুলোর ঘাটতি দেখি পরবর্তীকালে। এখন যেটা হয়েছে যে আমাদের এখানে যে চিত্রটা যে লেস দেন 5% হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এবং এখানে 52% হচ্ছে আমাদের যেটা ন্যাচারাল গ্যাস, এবং কোল থেকে আসতেছে 37%। সো ইটস হিউজ। তো এখন ইকোনমিক যে বেনিফিট আর আসপেক্টের জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা আমাদের জিডিপির 1.5% কিন্তু আমরা লুজ করি অ্যানুয়ালি। সো ইটস এ হিউজ। এবং শুধুমাত্র এয়ার পলিউশনের জন্য বাংলাদেশে বলা হচ্ছে যে অ্যারাউন্ড $3 বিলিয়ন খরচ হয়, মানে এই চিকিৎসা বা এই ধরনের কস্টিংয়ের কারণে। তাহলে চিন্তা করে দেখি যে $3 বিলিয়ন যে কস্টিং হয়, কিন্তু এয়ার পলিউশনের জন্য আসলে আমরা কি উদ্যোগ নিই বা কি উদ্যোগ আমাদের আছে? সত্যিকার অর্থে কোনো উদ্যোগ তেমন কোনো চোখে পড়ে না। আবার যেটা হচ্ছে কি যে ফসিল যে অয়েল, এটা ইম্পোর্ট করার জন্য অ্যারাউন্ড $4 বিলিয়ন আমরা অ্যানুয়ালি খরচ করছি। তো এখন আমরা যদি রিনিউয়েবল এনার্জিতে যাই বা এই ট্রান্সমিশনটা ঘটে, তাহলে আমার তো ইম্পোর্ট কস্ট বা এই যে ফুয়েল এনার্জি কস্টটাও কম পড়ে, এটার উপরে চাপ কম পড়ে। তো বেনিফিট অনেক। একই সাথে যদি বলি রিনিউয়েবল এনার্জি, যদি আমরা ট্রানজিশনের কথা বলি, তাহলে এই মুহূর্তে সুযোগ আছে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোকের কর্মসংস্থানের। তো সেটা একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে যে এই আমরা যদি এই কার্বন ডাই অক্সাইড এটা বা এই এমিশনটা যদি কমাতে চাই, শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে 15 থেকে 20 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু মিনিমাইজ করার সুযোগ আছে, এবং যেটা আমরা কমিটেড অ্যাজ পার প্যারিস এগ্রিমেন্ট। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, তখন আমরা আলোচনায় আমাদের এসছে যে ফাইন্যান্সিং ইজ এ বিগ ইস্যু, এবং আমি বলেছি যে প্রবলেমগুলো কোথায় হয়। ব্যাংকার, অ্যাজ এ ব্যাংকার আমরা আসলে ফাইন্যান্সিং কেন করতে চাই না বা করতে অনুৎসাহিত বোধ করি কেন?
আপনারা সাকসেস স্টোরিতে বা হোম সোলার সিস্টেমে আমরা ইটকলের কথা আপনারা সবাই বলবেন, আমরা গুগল করলে ইন্টারনেট ঘাটলে ইটকলের কথা আসে। কিন্তু আপনারা যদি রিয়েলি দেখেন যে ইটকল আসলে যে ফাইন্যান্সিংটা করেছে, দে গট মানি ফ্রম অ্যাজ এ গ্রান্ট, এবং তারা যে পার্টনারদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে আসলে এই হোম সোলার সিস্টেম প্রজেক্টটা বাস্তবায়ন করেছে, আপনি যদি রিটার্নের অর্থ যদি বলেন, এই টাকাটা কিন্তু ফেরত আসে নাই। হ্যাঁ, তো এখন ধরেন ব্যাংকিং পয়েন্ট অফ থেকে চিন্তা করেন, আমরা আপনারা ইনভেস্ট করব, এখন সেই ইনভেস্টমেন্টটা তো আমি চাইবো ফেরত নিতে। কেন চাইবো? কারণ টাকাটা তো আসলে জনগণের, পাবলিকের, ডিপোজিটরদের মানি। তো বেসিক্যালি ব্যাংক ইজ দ্য পারভেয়ার অফ পাবলিক মানি, আমরা জনগণের টাকার আমানতকারী। তো সেটা তো আমাদের রক্ষার দায়িত্ব আছে, সেটা একটা রিটার্নেরও প্রয়োজন আছে। তো এখন পার্টিকুলারলি এই যে ধরেন রুফটপ সোলার চ্যালেঞ্জগুলো ব্যাংকগুলো কেন যেতে চাচ্ছে না? একটা তো হচ্ছে পলিসি প্রবলেম আছে, আমি বলছিলাম যে কনজিউমার লোন গাইডলাইনে এখন 70% ইকুইটি দিতে হবে ইন্ডিভিজুয়ালকে, তো তার পক্ষে তো এটা দেওয়া সম্ভব না। আবার কস্টিংয়ের কথা যদি চিন্তা করেন, আপনি 1 মেগাওয়াট সোলার পাওয়ার এটা যদি জেনারেট করতে হয় 4 থেকে 5 কোটি টাকা খরচ হয়, তো সেটা তো সম্ভব না একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে এই পরিমাণ ইনভেস্ট করা। তো আবার এখানে কথা হচ্ছিল পে ব্যাক পিরিয়ড, যে দেখা যাচ্ছে যে 12 থেকে 15 বছর লাগে একটা এটার করতে, পে ব্যাক হতে। তো ব্যাংক তো এত লম্বা সময়ের জন্য লেন্ডিং করতে চায় না। তো এখানে এই সব কিছু মিলায়ে যেটা হয় যে লটস অফ চ্যালেঞ্জেস, এবং ইট ইজ অলসো আইডেন্টিফাইড, আমরা জানি আসলে চ্যালেঞ্জগুলো কোথায়। এখন 1 বাই 1 এটা আমাদের ক্র্যাশ করার টাইম এসছে। আমাদের ব্যাংকাররা আমরা রেসপন্সিবল হব, এটা যেমন একটা দিক। পলিসি মেকাররা আমাদের পলিসি সাপোর্ট দেবেন, সেটা একটা দিক। এবং আপনারাও কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারেন। এবং এই যে ইন্ডিভিজুয়াল রুফটপ সোলারের ক্ষেত্রে যেটা হয়, যেখানে যারা এই সলিউশনগুলো দেন, তারা যদি ব্যাংকের সাথে পার্টনারশিপে আসেন এবং আপনারা যদি বলেন যে এই যে লেন্ডিংটা আমরা করব তার কালেকশানের দায়িত্বটা নেবেন, কারণ কালেকশান ইজ এ বিগ ইস্যু। এবং একজন ব্যাংকারদের পক্ষে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল তার কাছে গিয়ে ওই লোনের কিস্তি আদায় করাটা সহজ নয়। কিন্তু আবার কালেকশান ছাড়া কিন্তু যে কোনো এই ধরনের লেন্ডিং বা এই ধরনের জিনিসগুলো কিন্তু ফেল করে। তো আপনারা যদি ধরেন এই ধরনের একটা উদ্যোগের মধ্যে আসে, যেমন আমরা অনেক কিছুই এখন পার্টনারশিপে যাচ্ছি। আপনারা জানেন যে এগ্রি লোনে আমরা আইফার্মার কিংবা ধরেন উইগ্রো এ ধরনের প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমরা সিনজেন্টা, তাদের সাথে কিন্তু ব্যাঙ্কগুলো পার্টনারশিপে যাচ্ছে, এবং দে আর টেকিং সাম রেসপন্সিবিলিটি টু কালেক্ট দ্য মানি ফ্রম দ্য ফার্মার্স। সো এই ধরনের উদ্যোগগুলো আমরা নিতে পারি, জয়েন্টলি আমরা কোলাবোরেট করতে পারি। এবং ফ্রম সিটি ব্যাংক হোয়াট উই আর থিঙ্কিং রাইট নাও, উই আর ডিজাইনিং এ প্রোডাক্ট ফর রুফটপ সোলার, কারণ আমাদের স্পেসিফিক কোনো প্রোডাক্ট নাই। এখন যদি আমরা এই প্রোডাক্টটা তৈরি করি এবং আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা এই প্রোডাক্টটা স্পেশালি নিয়ে যাব, এবং কনজিউমার গাইডলাইনের আন্ডারে এটাকে না ফেলে এটা সেপারেট প্রোডাক্ট হিসেবে তারা যাতে আমাদেরকে এই আন্ডার দ্য গ্রিন ফাইন্যান্স বা গ্রিন এই সাস্টেনেবল ফাইন্যান্সের আন্ডারে তারা যাতে আমাদেরকে এটা অনুমোদন দেন। তো এই ধরনের উদ্যোগগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরও সহযোগিতা লাগবে, এবং আমরা আসলে জয়েন্টলি কাজ করব, এবং সরকারও আমাদের সাথে থাকবেন সেই আশা করছি। এবং আজকের আলোচকরা যে কথাগুলো বলেছেন, আমি সংক্ষেপে 2-1টা কথা বলে সেটা শেষ করি। সেটা হচ্ছে যে ইটকলারটা তো আগেই বললাম, এই যে পার্টিসিপেশনের কথা যেটা বলছেন যে পলিসি মেকিংয়ে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের এখানে হয়নি, কারণ গত 15 বছর একটা রিজিম আমরা দেখেছি, এবং সেখানে একক ব্যক্তি সব ডিসিশন নিতেন, এবং সেরকম একটা জায়গায় পার্টিসিপেটরি কিছু আশা করা আসলে কঠিন ছিল। নতুন সরকার আসছে, আমরা আশা করি যে একটা গণতান্ত্রিক উপায়ে এগুলো নেবেন, যে আর্টসটা ওনারা বলেছেন, এবং ইনভেস্টমেন্টের প্রোটেকশনের কথা বলেছেন, ইনভেস্টরদের প্রোটেকশনের কথা বলেছেন, কান্ট্রির স্থিতিশীলতার কথা বলেছেন, এভরিথিং ইজ নেসেসারি। সো আলোচকদেরকে ধন্যবাদ, আয়োজকদেরকে ধন্যবাদ, আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের কথা শুনলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাই।